আহির, তোর দাদু একটা সিদ্ধান্ত নিলেন নুহার সঙ্গে তোর বিয়ে দিয়ে যাওয়ার। তখন তোদের বয়স মাত্র 15 কি 16। তিনি বলেছিলেন যদি নুহা আর তোর সম্পর্ক হয় তাহলে দুই ভাই কখনো আলাদা হতে পারবে না। তোর দাদি দুই ভাইকেও রাজি করিয়ে ফেললেন। বিয়ের একদিন আগে নুহাকে আনা হলো, তারপর তোর সঙ্গে বিয়ের আয়োজন করা হলো। কিন্তু বিয়ের দিন তুই পালালি। তুই পালানোর পর তোর দাদু ভেতর থেকে ভেঙে পড়লেন। চিন্তায় দুশ্চিন্তায় উনি আরো অসুস্থ হয়ে গেলেন। তোর যাওয়ার 13 দিনের মাথায় তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তবে আমার মনের ভেতরে একটা শান্তি এই ভেবে লাগছিল, কারণ তিনি যাওয়ার আগে আমার দুই ছেলেকে এক ছাদের নিচে এনে দিয়েছিলেন। তোর চাচ্চুকে বোঝালাম এই বাড়িতে থাকার জন্য। ফয়েজ অবশেষে রাজিও হয়ে গেল। তোর চাচ্চুর অফিস অনেক দূরে ছিল, তাই উনি কাছাকাছি অফিস তৈরির ব্যবস্থা শুরু করলেন। রুহি আর ফায়েজ দুইজনই সেই কাজ নিয়েই খুবই ব্যস্ত ছিল। এই জন্য নিশি আর নোহাকে এই বাড়িতে রেখে গিয়েছিল। আফিফার চোখের কোণে জল চিকচিক করছিল। কিছুক্ষণ থেমে আবারও বলল, তবে এই সময়টাতে তোর মা নোহাকে একদমই সহ্য করতে পারতো না। তার মনে হতো নোহার জন্যই তুই বাড়ি ছেড়ে চলে গিয়েছিস। তোর বাবার সঙ্গে কথায় কথায় তর্ক করত, নোহাকে নানান রকম অপমানজনক কথা বলতো। কিন্তু নোহা, সে সব কিছু চুপচাপ সহ্য করত, কখনো কিছু মনে করতো না, বরং সব কথা শুনে হাসি মুখে থাকতো। শান্ত শিষ্ট হাসি খুশি নোহা, আর একটু চঞ্চল। দিনগুলো ভালোই চলছিল, কিন্তু সবকিছু তছনছ করে দিল সেই দুর্বিষহ দিন যেদিন তোর চাচু আর চাচি আমার অ্যাক্সিডেন্টের খবর পেলাম। দুর্ঘটনায় ওরা দুজনই চলে গেল। তোর চাচু আর চাচি আমার অ্যাক্সিডেন্টের খবরটা নোহা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে বিশ্বাসই করতে চাইছিল না এটা অ্যাক্সিডেন্ট। কেন জানি না বারবার বলছিল তার বাবা মাকে খুন করা হয়েছে। তোর বাবা নোহার এই কথাগুলোকে অতটাও গুরুত্ব দেয়নি, কিন্তু তারপর থেকেই নোহা কেমন যেন বদলে গেল। সেই শান্ত শিষ্ট ভদ্র হাসি খুশি মেয়েটা একদম হঠাৎ অন্যরকম হয়ে গেল। কথায় কথায় তর্ক করা, ছোটখাটো বিষয়ে রাগ করে চেঁচামেচি করা, আর সারাক্ষণ গম্ভীর মুখে ঘুরে বেড়ানো, এটাই যেন নোহার নতুন স্বভাব হয়ে গেল। বাড়ির কারোর সঙ্গেই সে ভালোভাবে কথা বলে না। তোর মায়ের সঙ্গে তো কথায় কথায় ঝগড়া লেগে থাকে। তোর ফুপি আর তোর বাবার কথাও সে শোনার প্রয়োজন মনে করে না। এমনকি বাড়ির অন্য কেউ কিছু বললেও সে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। আফিয়া বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বলল, আসলে মেয়েটার কোনো দোষ নেই রে দাদু ভাই। অতটুকু বয়সে এত কিছু সহ্য করেছে, তার পক্ষে সবকিছু ঠিকভাবে নেওয়া সম্ভব ছিল না। তার গলা কাঁপছিল, চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছতে মুছতে আবারও বলল, নোহা আসলে ভেতর থেকে খুব একা। তার জীবন থেকে সবাই যেন একে একে হারিয়ে গেছে। ওর খুব দরকার এমন একজন মানুষের, যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। এমন একজন যে তাকে বুঝবে, তার পাশে থাকবে এবং তাকে খুব করে ভালোবাসবে। দাদু ভাই, আমি ওকে আবার আগের মতো হাসি খুশি দেখতে চাই, সেই মিষ্টি হাসি প্রাণোচ্ছল নোহাকে। এর মধ্যে নিচ থেকে আরিফা বেগমের তীক্ষ্ণ গলা শোনা গেল, আহির, কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। আহির আফিফার চোখের দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, শান্ত হন দাদি, সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি, আম্মু ডাকছে। আহির নিচে নেমে আসতেই আরিফা তাড়াহুড়ো করতে করতে বলেন, আহির, টেবিলে কিছু নাস্তা দিয়েছি, সবার সঙ্গে খেয়ে নে, আমাকে এখনই বেরোতে হবে। আহির কিছু বলার আগেই পাশে দাঁড়িয়ে থাকা নিশি বলল, দেখুন চাচি আম্মা, আপুর কিন্তু কোনো দোষ নেই, তাই আপনি অযথা আপুর সঙ্গে ঝামেলা করবেন না। আহির একটু অবাক হয়ে বলল, কি হয়েছে আম্মু? আরিফা এক মুহূর্ত নিশির দিকে তাকিয়ে থেকে বলেন, দেখ নিশি, আমি নোহাকে অনেকবার বলেছি এই সব থেকে দূরে থাকতে, কিন্তু সে একবারও আমার কোনো কথাই শোনে না। তুই বল, কে কার বউকে মারলো না মারলো সেটা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি নোহাকে? তার জন্য আইন আছে। তাহলে সে কেন এইসব ঝামেলায় জড়াবে? বাড়ির মান সম্মানের কথা একবারও ভাবে না মেয়েটা। বলেই তিনি বের হতে যাবে, তখনই আহির বলল, আম্মু, আমিও যাব। আহির আর আরিফা একটা বাড়ির সামনে এসে
গাড়ি থেকে নামতেই দেখতে পেল বাড়ির সামনে অনেক মানুষের ভিড় জমেছে। আশেপাশের কোলাহলে স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছু একটা গুরুতর ঘটনা ঘটেছে। আহির ভিড় ঠেলে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই যা দেখল তা দেখে আহির থমকে গেল। নোহার হাতে একটা লাঠি, আর সেই লাঠি দিয়ে সে সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে সমানে আঘাত করছে। চারপাশের লোকজন এই দৃশ্য দেখে হতভম্ব, কেউ থামানোর সাহস করছে না। নোহা! আহির এক ঝটকায় গিয়ে লাঠিটা ধরে ফেলল। নোহা ঘুরে তাকাতেই তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধার ঝলক দিলেও সে লাঠি ছাড়ল না। পেছন থেকে আরিফা বেগম চিৎকার করে উঠলেন, নোহা, এসব কি করছো তুমি? তারপর দ্রুত নোহার কাছে গিয়ে কঠিন গলায় বললেন, এই মুহূর্তে চলো এখান থেকে। নোহা তার জায়গা থেকে নড়ল না, বরং শক্ত গলায় বলল, আপনারা এখানে কেন এসেছেন? আর আপনি লাঠিটা ছাড়ুন। আরিফা তার ধৈর্য হারিয়ে ফেললেন। অনেক হয়েছে, এবার চলো। তিনি নোহার হাত ধরে জোরে টানতে টানতে তাকে ভিড় থেকে বের করে গাড়ির কাছে নিয়ে এলেন। গলায় কঠোর স্বর এনে বললেন, চুপচাপ গাড়িতে বসো। নোহা চমকে উঠে বলল, আজব তো, আমি আপনার সঙ্গে কেন যাব? আর আপনি আমার বিষয়ে এত ইন্টারফেয়ার করছেন কেন? আরিফা গাড়িতে বসে গম্ভীর কণ্ঠে আহিরকে বললেন, ওকে বলো চুপচাপ গাড়িতে বসতে। এত লোকের মাঝে আমি কোনো ঝামেলা চাই না। আহির শান্ত গলায় বলল, নোহা, আপনি গাড়িতে উঠুন। বাড়িতে গিয়ে যা বলার বলবেন। আমি আমার গাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে? আহির ড্রাইভারকে ইশারা দিয়ে বলল, ড্রাইভার চাচা, ওনার গাড়িটা নিয়ে আসুন, আমি ড্রাইভ করছি। নোহা এক মুহূর্ত চুপ থেকে আহিরের দিকে তাকালো, যেন কিছু বলতে চাইছে, কিন্তু কিছু না বলেই গাড়ির দরজা খুলে উঠে বসে পড়ল। আরিফা বেগম গাড়ি থেকে নেমে নোহার হাতটা ধরে শক্ত হাতে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে এলেন। বাড়ির ভেতরে ড্রয়িং রুমে সবাই বসেছিল। বাইরে তখন সন্ধ্যা নামতে চলেছে। রাউফ মিরও অফিস থেকে ফিরে এসে সেখানেই বসেছিলেন। আপনি কি করছেন? আমাকে ছাড়ুন। আপনার সাহস হয় কি করে আমার সাথে জোর জবরদস্তি করার? আরিফা ক্ষিপ্ত হয়ে উত্তর দিলেন, এইভাবে বাড়ির মান সম্মান, বংশের মান সম্মান নষ্ট করে এইসব কাজকর্ম করার সাহস হয় কি করে তোমার? নোহার চোখে এক মুহূর্তের জন্য ক্ষোভের ঝলক ফুটে উঠল। তারপর সে ঠান্ডা গলায় বলল, আপনার কি মনে হয় আমি কাউকে ভয় পাই? আর আমি আসলে করেছিটা কি? রমা আন্টি আমাদের বাড়িতে কাজ করেন। ওনার স্বামী প্রায়ই তাকে মারধর করে। এতদিন সে চুপচাপ ছিল, কিন্তু আজ যেটা হয়েছে সেটা আর সহ্য করা সম্ভব ছিল না। আজ ওনার মাথায় 7টা সেলাই দিতে হয়েছে, কিন্তু তাও আমি কিছুই বলবো না? আপনাদের বলার মতো কিছুই নেই? রাউফ মির ঠান্ডা গলায় বলেন, কিন্তু নোহা, এসব তো পুলিশের কাজ, তাই না? তুমি কেন ঝামেলা করতে গেছো? তুমি ভুলে যাবে না তুমি মীর বংশের এক সদস্য। আমাদের একটা সম্মান আছে। এইসব করে তুমি আমাদের মান সম্মান নষ্ট করছো। আমি জানি আমি মীর বংশের সদস্য, কিন্তু আমি আপনাদের মতো কখনোই না। আমার কাছে মান সম্মানের থেকে একটা মানুষের ন্যায় পাওয়ানোটা বেশি জরুরি। আমি যা বিশ্বাস করি সেটাই করি। শেহনাজ মীর বললেন, তাই বলে মারপিট করবে তুমি? পুলিশকে ডাকতে পারতে। পুলিশকে ডেকেছিলাম ফুপি, তবে পুলিশ আসার আগে উনি আমার সামনে আবার ওনার স্ত্রীর গায়ে হাত তুলেছিলেন। তো আমি কি করতাম? আর যাই হোক, সবাই যখন এখানে আসে এবং চাচুও যখন আছেন, তখন আমি একটা কথা সবাইকে বলতে চাই। আর কিছুদিন পর আমার অনার্স শেষ হবে, তাই আমি চাই এবার আমি আমার আব্বুর অফিসে বসবো। আপনি যত দ্রুত সম্ভব আমাকে সবটা বুঝিয়ে দিলে ভালো হয়। রাউফ মির একটু অবাক হয়ে বললেন, তুমি তুমি অফিসে বসতে চাও? তখনই পাশ থেকে শেহনাজ মীর বললেন, ভাইজান, নোহা তো ঠিকই কথা বলেছে। সে এখন যথেষ্ট বড় হয়ে গেছে। ফায়েজ ভাইয়ের সব কিছু তো তাদের দুই বোনের নামে, তাই ওদের সব কিছু এখন ওদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। তাদের সমস্যা কি? রাউফ মির একটু ভেবে বললেন, ঠিক আছে নোহা, তুমি তাহলে সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, তাই তো? তবে আমি আরো কিছুদিন সময় নিতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তার আর কোনো দরকার নেই।
আরিফা, কালকে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, যাদের ইচ্ছা দাওয়াত করো। আত্মীয় স্বজন এবং আমার অফিসের কিছু লোকও আসবে। কালকেই আহির আর নোহার বিয়েটা সবার সামনে নতুন করে স্বীকৃতি দেব। আমি চাই আহির এবং নোহা শুধুই কোম্পানির দায়িত্ব নয়, বরং সংসারের দায়িত্বও যেন তারা সম্মিলিতভাবে গ্রহণ করে। ঠিক বলেছি তো আম্মা? রাউফের কথায় ঘরটি মুহূর্তের মধ্যে যেন এক চাপা উত্তেজনায় ভরে উঠল। তার প্রতিটি শব্দে এমন দৃঢ়তা ছিল যে কেউ যেন কোনো প্রশ্ন করার সাহস পেল না। আরিফা বেগম কিছুক্ষণ নীরব থাকলেন। তার মুখাবয়বে কিছুটা চিন্তা এবং সংশয়ের ছাপ ছিল। তারপর তিনি ধীরে ধীরে বলেন, কিন্তু রাউফ। রাউফ মীর তার মায়ের দিকে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে প্রতিক্রিয়া জানালেন, আর কোনো চিন্তা নয় আম্মা। নোহা আর আহির যথেষ্ট বড় হয়েছে এবং নোহা শুধু ফায়েজ মীরের মেয়ে নয়, আহির ইবনান মীরের স্ত্রী। এই বাড়ির বউ, সেটা ভুললে চলবে না। সে শুধু অফিসের দায়িত্ব নিলেই তো আর হবে না, সেই সাথে স্বামী এবং সংসারের দুটিরই দায়িত্ব নিতে হবে। কথাগুলো শেষ করেই রাউফ মীর সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেলেন। তার ভারী পদক্ষেপের প্রতিটি শব্দ যেন ঘরের নিস্তব্ধতাকে আরো গাড়ে তুলছিল। উপস্থিত সকলেই এক অজানা ঝড়ের আশঙ্কায় চুপ করে বসে রইলেন। প্রতিটি মুখে চিন্তার ছাপ। কেউ কিছু বলতে চাইছে না। সবাই জানে এরপর নোহা কি করতে পারে। কিন্তু সবার ভাবনাকে উপেক্ষা করে নোহা হঠাৎই চুপচাপ, কোনো দ্বিধা না করেই সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার হাঁটার ভঙ্গি যেন এক প্রকার দৌড়ানোর মতো, তবে সেখানে ছিল এক ধরনের আত্মসংযম। উপস্থিত সকলকে স্তব্ধ করে তাকিয়ে রইল তার পেছনে। নিশি ঘরের দরজা খুলতেই দেখে নোহা মেঝেতে বসে আছে। তার চোখ দিয়ে নিরবধি কান্নার ধারা গড়িয়ে পড়ছে। আর পাশে বসে আছে তার প্রিয় বেড়াল শেরু। শেরু চুপচাপ নোহার দিকে তাকিয়ে আছে, যেন সেও তার এই ব্যথা অনুভব করছে। নিশি ধীরে ধীরে নোহার পাশে গিয়ে বসল। তার কণ্ঠে উদ্বেগ মিশেছিল। আপু, তুমি কান্না করছো? তোমার তো তর্ক করা উচিত ছিল। সবাইকে জানানো উচিত যে তুমি এই বিয়েটা মানো না। তুমি তো এই সম্পর্কটা বাঁচাতেই চাও না, তাই না? নিশি বলেই যাচ্ছিল, কিন্তু নোহা হঠাৎই নিশিকে জড়িয়ে ধরল। তার কান্না তখন আরো গভীর হয়ে উঠল। আমি জানি না নিশি, আমার ভেতরটা কেমন যেন শূন্য লাগছে। আমার অসহায় লাগছে। আমি ঘৃণা করি এই মানুষগুলোকে, এই বাড়িকে, এই সব কিছু আমার জীবনকে শেষ করে দিয়েছে। ঘৃণা করি এই সব কিছু। আর ঘৃণা করি 6 বছর আগে যাকে দিয়ে সব কিছু শুরু হয়েছিল, ওই মানুষটাকে। সংসারের থেকে তো ভালো আমি। ঠিক তখনই দরজায় নক করার শব্দ হলো। নিশি উঠে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। দরজার ওই পাশে আহির দাঁড়িয়ে। তার মুখ এক ধরনের অদ্ভুত অস্থিরতায় স্পষ্ট। আমি একটু নোহার সাথে কথা বলতে চাই। নিশি দরজার সামনে বাধা হয়ে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট বিরক্তি। দেখুন, আপনি চলে যান। আমার আপু এখন আপনার সাথে কথা বলতে চায় না। আহির কিছুক্ষণ চুপ করে থেকে দাঁড়িয়ে রইল। দরজার ফাঁক দিয়ে সে এক ঝলক নোহার মেঝেতে বসার চেহারাটা দেখতে পেল। আহির দরজার বাইরে থেকে বলল, নোহা, একবার আমার কথাটা শুনুন। আমি বেশি সময় নিব না। নিশি রেগে গিয়ে বলল, দেখুন। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই নোহা হঠাৎই বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ওনাকে আসতে দে নিশি। নিশি কিছুটা বিস্মিত হয়ে নোহার দিকে তাকালো। আপু, তুমি? নিশি অসন্তুষ্ট মুখ নিয়ে ধীরে ধীরে দরজা থেকে সরে দাঁড়ালো। আহির ঘরে ঢুকে নোহার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল। তারপর গভীর শ্বাস নিয়ে বলল, নিশি, তুমি একটু বাইরে যাও। আমি নোহার সঙ্গে একা কথা বলতে চাই। নিশি প্রতিবাদের স্বরে বলল, কেন? নোহা ঠান্ডা গলায় বলল, নিশি, বাইরে যা। নিশি বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার পায়ের ভারী শব্দগুলো ঘরের নীরবতাকে আরো গভীর করলো। আহির নোহার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো।
যেন নিজের কথাগুলোকে সঠিকভাবে প্রকাশ করার জন্য সাহস জোগাড় করছে। তারপর গভীরভাবে শ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, নোহা, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, আর তা খুবই স্বাভাবিক। যে মানুষ বাসর রাতে নিজের স্ত্রীকে ফেলে পালিয়ে যায়, তার উপর রাগ হওয়াটাও খুবই যৌক্তিক। আমি এটাও জানি এই কয়েক বছর আপনার জন্য কতটা কঠিন ছিল। আপনি অনেক কিছু সহ্য করেছেন। আপনার সেই কষ্টগুলোকে আমি চাইলেও মুছিয়ে দিতে পারবো না, এটা আমার দুর্বলতা। তবে আমি এটা বলতে এসেছি, আপনি যদি এই সম্পর্কটাকে আর এগিয়ে নিতে না চান, তাহলে কেউ আপনাকে জোর করবে না। আমি এখানে শুধু আমার এবং আমার ফ্যামিলির মানুষগুলো আপনার সাথে যে সব ভুল করেছে, সেই সব ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছি। আমি চাই না আমার জন্য আপনি কষ্ট পান, আর না তো আমি আপনার অস্বস্তি এবং খারাপ লাগার কারণ হতে চাই। আমি নিজেও চাই না এই উদ্ভট সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। আমার জন্য আপনার জীবনে যে অস্বস্তি, অপমান আর কষ্ট এসেছে, তার জন্য আমি সরি। আমি জানি আপনি আমাদের এই সম্পর্কটাকে মন থেকে স্বীকার করেন না, কিন্তু তাও কোনো না কোনোভাবে আমরা তো স্বামী স্ত্রী। আর তাই আহিরের কথা শেষ হওয়ার আগেই নোহা হঠাৎই থেমে গিয়ে কঠোর স্বরে বলল, 1 মিনিট, আপনি স্বামী স্ত্রী বললেন? লজ্জা করছে না আপনার আমাকে নিজের স্ত্রী বলতে? আপনি আসলে এখানে কি জানতে এসেছেন? আমি আপনাকে কতটা অপছন্দ করি? আমি আপনাকে শুধু অপছন্দই করি না, বরং আপনাকে চরমভাবে ঘৃণা করি। সেটা আপনি জানেন? আপনি কতটুকু জানেন যে আমার সাথে কি কি হয়েছে, আমি কি কি সহ্য করেছি আপনার জন্য? আপনার কোনো ধারণা আছে? আপনি তো বিয়ে করে বউ রেখে নিজের মতো পালিয়ে গেলেন, কিন্তু আমি জানি আমাকে কি কি সহ্য করতে হয়েছে। আপনি জানেন, প্রথমে তো বিয়ে বিষয়টা গোপন রাখার কথা ছিল, কিন্তু আপনি পালানোর পর সবাই সব জেনে গেল। আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম। প্রতিদিন নতুন করে লজ্জার সম্মুখীন হতে হতো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্কুল বদলাতে হলো। কারণ স্কুলে গেলে আমার সহপাঠীরা, এমনকি পুরো স্কুলের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। কেবল আমার বিয়ে হওয়ার জন্য নয়, সেটা হয়তো মেনে নিত, কিন্তু আমার বর আমাকে ফেলে পালিয়ে গেছে, এই বিষয়টাই যেন তাদের হাসির খোরাক হয়ে উঠল। সবাই মিলে নানান কথা বলতো, ছোটরা তো বটেই, বড়রাও তাতে যোগ দিত। এমনকি আপনার মা, আপনার নিজের মা, তার আচরণেও সেই একই অবহেলা। নোহা এক মুহূর্ত থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আপনি তো চাইলেই পারতেন না বিয়ে করে আগেই পালাতে, তখন কি এত কিছু হতো? কিন্তু না, আপনি সেটা করেননি। আপনি সবকিছু ঘটতে দিলেন, তারপর নিজের মতো করে পালিয়েও গেলেন। এই বাড়িতে আসার পর থেকেই আমার জীবন থেকে সব কিছু হারানোর শুরু। আমার সব স্বপ্ন, সব ইচ্ছে, সব রঙিন দিন যেন একে একে মুছে গেছে। আমার আব্বু আম্মুকে হারিয়েছি, কিন্তু জানেন, সবচেয়ে বড় যে জিনিসটা আমি হারিয়েছি, সেটা হলো আমি আমার নিজেকে। আমি হারিয়েছি আমার হাসি, আমার খুশি, আমার সেই হ্যাপি লাইফ। সব কিছু যেন ধীরে ধীরে এক অদৃশ্য ধোঁয়ায় হারিয়ে গেছে। নোহা চুপ করে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, যেন নিজের কথার ভার নিজেই সামলাতে পারছে না। তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি তো এমন ছিলাম না। আমি ছিলাম প্রাণবন্ত, হাসি খুশি, জীবন নিয়ে দারুণ স্বপ্ন ছিল আমার। কিন্তু সবাই মিলে আমাকে বাধ্য করেছে এমন হতে। তারা আমাকে এমন এক মানুষে পরিণত করেছে যাকে আমি নিজেই চিনতে পারি না। আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। এবার আপনি বলুন, এখন আমার কি করা উচিত? আমার কি আপনার ফিরে আসার আনন্দে উৎসব করা উচিত? হাসি খুশি হয়ে সবাইকে জানানো উচিত যে আমার স্বামী ফিরে এসেছে? নাকি আপনার বাবার কথা মেনে নেওয়া উচিত? তার ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি ফুটে উঠল। কিন্তু তার থেকেও বড় কথা জানেন, এই পৃথিবীতে যত মানুষকে আমি অপছন্দ করি, তার মধ্যে আপনি সবার আগে। আর সেই আপনাকে নিয়ে পুরো জীবনটা আমি কাটাবো? কখনো না, প্রশ্নই আসে না। আমি তো আপনার সাথে এক মুহূর্তও কাটাতে চাই না। আপনার অনুপস্থিতি যতটা যন্ত্রণার ছিল, আপনার উপস্থিতি
আমার জন্য তার থেকেও বেশি অসহনীয়। এত কিছুর পরও আজকে আপনি হঠাৎ ফিরে এলেন আর আমাকে আপনার সাথে সংসার করতে হবে। বাহ, সবার কি সুন্দর বিচার, তাই না? আহির গভীর একটা নিঃশ্বাস নিল। তার কণ্ঠস্বরে অনুতাপের স্পর্শ, কিন্তু চোখে এক ধরনের নির্লিপ্ততা। নোহা, আমি জানি না আমার আসলে কি বলা উচিত, তবে আপনার কেন মনে হলো যে আমি আপনার সঙ্গে সংসার করার জন্য এত বছর পর ফিরে এসেছি? আরে, আমি তো ভেবেছিলাম এতদিনে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। সবাই হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে সেগুলো শুধরে নিয়েছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো এই সময়ের মধ্যে বিয়ে করে নিজের মতো করে সেটেলড হয়ে গেছেন। কিন্তু বাড়ি ফিরে এসে এই পরিস্থিতি দেখতে হবে, এটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল। আহির কিছুক্ষণ থেমে গভীর এক দীর্ঘশ্বাস নিয়ে তার কথা আবারও শুরু করলো। সে যাই হোক, একটা কথা স্পষ্ট করে বলি, আপনি একা নন, আমিও চাই না এই সম্পর্কটা নিয়ে আর এগোতে। তাই আমার দিক থেকে আপনাকে কখনোই এই সম্পর্ক মানতে বলা হবে না। আপনি যা চান তাই হবে। আপনার জন্য যা সঠিক মনে হবে আপনি সেটাই করতে পারেন। আমি বা কেউ আপনাকে জোর করবে না। এই বলে আহির পেছন ঘুরে চলে যেতে উদ্যত হলো, কিন্তু কিছুটা দূর গিয়ে থেমে গেল। যেন তার মনে হলো কিছু বলা হয়নি, এখনো বাকি রয়ে গেছে। সে ফিরে তাকালো নোহার দিকে, গলায় ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, আর হ্যাঁ, সবকিছুর জন্য সরি। পারলে আমাকে ক্ষমা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, এই ঘৃণাটা বাঁচিয়ে রাখুন, আপনার যা ইচ্ছা। এই বলে আহির দ্রুত সেখান থেকে চলে গেল। তার কথাগুলো যেন চারপাশে এক গভীর নীরবতা রেখে গেল। আহির খাটে হেলান দিয়ে বসে আছে, তার মুখ গম্ভীর। পাশে ঈশান বসে, সালমান ঘরের ভেতরে পায়চারি করছে আর নিজের মতন করে কথা বলছে। এই জন্যই তো বলছিলাম আহির, এখান থেকে গার্লফ্রেন্ড নিয়ে চল। ইউ নো, আই হটস আই হেট ম্যারেজ। ঈশান হাসি চেপে রেখে বলল, তোর আসলে প্রবলেম মেয়েদের সঙ্গে নাকি বিয়ের সঙ্গে সানভি? সালমান হাত নাড়িয়ে বলল, বিয়ের সঙ্গে। আরে ভাই, স্বামীদের বিয়ের পরের অবস্থা দেখেছিস? বিয়ে হলো একেবারে বিষের মতো বিষ। বিষ বললেও ভুল হবে। ভুল করলেও বলো সরি, আর না ভুল করলেও বলো সরি। আর সারাক্ষণ বিভিন্ন উদ্ভট প্রশ্নের উত্তর দিতে হয়। আরে ভাই, মানুষ কি উত্তর দেওয়ার মেশিন? ঈশান ঠোঁট উল্টে বলল, আর কেমন উত্তর দিতে হয় শুনি? সালমান অভিনয়ের ঢং করে বলল, বেবি, আমাকে কেমন লাগছে? বেবি, আমি কি মোটা হয়ে গেছি? বেবি, আমার নতুন হেয়ার কাটটা তুমি নোটিস করেছো? আরে ভাই, 3 ফুট লম্বা চুল থেকে 2 ইঞ্চি চুল কাটলে সেটা বোঝা যায় নাকি? আর তার ওপর এর পাসওয়ার্ড দাও, ওর পাসওয়ার্ড দাও, বার্থডে মনে রাখো, অ্যানিভার্সারি মনে রাখো, এটা করো ওটা করো। এর থেকে তো ভালো আমি মরে যাই। কিন্তু আহিরকে দেখ, ওর মুখ দেখে মনে হচ্ছে যেন ও আর বাঁচতে চায় না। ঈশান একটু হেসে তারপর বলল, আহির ভাই, এটা কি সত্যি? আহির একটু গম্ভীর মুখে বলল, তোরা দুজন ঈশান নিজের ঘরে যা, আর সালমান তুইও যা। ঠিক তখনই নিশি ঘরের দরজায় এসে দাঁড়ায়, মুখে উদ্বেগের ছাপ। ভেতরে আসতে পারি? সালমান বলল, এসেই যখন পড়েছো তখন তো আর না বলতে পারি না। আহির সালমানকে থামিয়ে বলল, সালমান, এসো নিশু, কিছু দরকার? নিশি একটু ভেবে বলল, আমি বলতে চাইছিলাম, আপু আপনার সাথে থাকতে চায় না। আপু এমনিতেই অনেক কষ্ট সহ্য করেছে। আপনি তার কষ্ট আর বাড়াবেন না। আপু এই বিয়েটা মেনে নিতে পারবে না। আপনি যদি চাচ্চুকে বলেন, উনি হয়তো আপনার কথা শুনবেন। এক মুহূর্তেই নীরবতা। সালমান হেসে উঠল, তবে তার কণ্ঠের তিক্ততা স্পষ্ট। 6 বছর আগে যখন ও বাঁচতে চেয়েছিল, তখন কেউ ওর কথা শোনেনি। আর আজ যখন ও নিজের ইচ্ছেতে মরতে চাইছে, তখন কেন সবার ওর কথা শুনতে চাইছে? নিশি একটু চমকে বলল, মরতে চাইছে মানে? সালমান একটু হেসে বলল, আপনার এই ছোট মাথায় হ্যাঁ এত বড় কথা ঢুকবে না। নিশি শান্তভাবে বলল, আমার মাথা ছোট হতে পারে, কিন্তু বোঝার জন্য ব্রেন আছে, যেটা আপনার মোটা মাথায় নেই।
সালমান একটু বিরক্ত হয়েই বলল, জানতো, নিজের কাজ করুন, যেটা করতে পারেন। কথা তো না কাটা মরুভূমি একেবারে, উন্নত জাতের ক্যাকটাস কোথাকার। আহির একটু বিরক্ত হয়ে বলল, সালমান চুপ কর না। নিশি, তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। নিশি ঘুরে দাঁড়ালো, কিন্তু যাওয়ার বদলে ঘুরে দাঁড়ালো সালমানের দিকে। আমি যদি ক্যাকটাস হই, তাহলে আপনি নিশ্চয়ই মরুভূমির শুকনো বালু। সুন্দর কিছু তো ধরতেই পারেন না, শুধু বাতাসে উড়ে বেড়ান। অবশ্য আপনাকে আরও একটা নাম দিতে পারি। হ্যাঁ, মারমোটেসেস। বলেই নিশি চলে গেল। ঈশান আর আহির একসঙ্গে হেসে উঠল। সালমান বিরক্ত মুখে বলল, কি বলে গেল? মারমোসেট? সেটি আবার কি রে? ঈশান হাসতে হাসতে বলল, বানরের এক নির্দিষ্ট প্রজাতি, অবশ্য ভুল কিছু বলেনি। সালমান অবাক হয়ে বলে, কি? এত বড় সাহস, আমাকে বানর বলে গেল? রাতের আধার কাটিয়ে পূর্ব আকাশে রাঙা আলোর আভাস ফুটে উঠেছে। পাখিদের মিষ্টি কলরব জানিয়ে দিচ্ছে নতুন দিনের আগমন। শীতল হাওয়ায় ঝটপটায় প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সূর্যের প্রথম কিরণ গাছের পাতায় চিকচিক করছে। বাড়ির উঠোনে এক পাশে কিছু লোক মিলে ডেকোরেশন করছে। নোহা খাবার টেবিলের সামনে গিয়ে কিছুটা অবাক হয়ে বলল, চাচ্চু, বাইরে এসব কি হচ্ছে? রাউফ মির একটু শান্তভাবে বললেন, কেন, কালকেই তো বললাম সবটা। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আর তারই প্রস্তুতি চলছে। নোহা রাগান্বিত হয়ে বলল, আপনি আমার অনুমতি না নিয়েই এসব করতে পারেন না। আমি এই বিয়েটা মানি না, আর না তো ভবিষ্যতে কখনো মেনে নিব। রাউফ মির সামান্য চুপ থেকে কঠোর স্বরে বলেন, দেখো নোহা, যেটা হয়ে গেছে সেটা তুমি চাইলেও বদলাতে পারবে না। তুমি চাও বা না চাও, মানো বা না মানো, আহির তোমার স্বামী, আর এটা তোমাকে মেনে নিতে হবে। এর আগেও এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এবার আমি সকলের মুখটা বন্ধ করতে চাই। নোহা অবাক হয়ে বলল, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমার কোনো কথার গুরুত্বই নেই। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ঠিক করব আমি কার সাথে থাকবো আর কার সাথে থাকবো না। রাউফ মির শান্ত তবে দৃঢ় কণ্ঠে বললেন, এটা কখনো ব্যক্তিগত ব্যাপার না, আর এটা কখনো ব্যক্তিগত ব্যাপার ছিল না নোহা। এখন পুরো পরিবার ইনভলভ এখানে, তাই সব কিছু মেনে চলতে হবে। দেখো নোহা, এটা তুমি যত দ্রুত মেনে নেবে ততই তোমার জন্য ভালো, আর আমাদের জন্যেও। আফিয়া বেগম মৃদু স্বরে বললেন, নোহা দাদুমণি, আমার সাথে চলো, আমার তোমার সাথে কথা আছে। কিন্তু দাদি, উনি আমার সাথে এভাবে জোর জবরদস্তি করতে পারেন না। আফিয়া বেগম নোহার হাত ধরে এক প্রকার জোর করে তাকে নিয়ে গেলেন। আহির শান্তভাবে বলল, আব্বু, আপনি আবারও ভুল করছেন। এসব কেন করছেন আপনি? আমি কি বলেছি আমি বিয়েটা মেনে নিতে চাই? আপনি একবারও কি আমার সঙ্গে আলোচনা করেছেন আমি আসলে কি চাই? শুধু নোহা নয়, আমিও চাই না এসব। রাউফ মির কঠোর কণ্ঠে বলেন, কি চাও না তুমি? কি চাও না বলো? বিয়ে তো হয়ে গেছে আহির, আর তুমি ভালো করেই জানো আমাদের পরিবারে ডিভোর্স হয় না। তাই না চাইলেও তোমাকে এটা মেনে নিতে হবে। তোমার আর কোনো ভুল আমি বরদাস্ত করব না। আপনার যা ইচ্ছা করুন, তবে হ্যাঁ, এবার যদি আমি ভুল করি তাহলে সেটা আর শুধরাবো না। আমি এসবের মধ্যে নেই। এটা বলেই আহির রাগে খাওয়া দাওয়া থেকে উঠে দ্রুত চলে গেল সেখান থেকে। নিশি আর অনন্যা করিডোর দিয়ে হেঁটে আসছে। হঠাৎ তাদের মুখোমুখি হয় সালমান আর আহির। সালমান তাচ্ছিল্য করে বলল, এই যে মহারানী, আপনার বোনটি কোথায়? নিশি একটু অবাক হয়ে বলল, কি বললেন আপনি? বয়রা নাকি আপনি? কানে শোনেন না? আহির রাগী স্বরেই বলল, সালমান, কি করছিস কি তুই? আপুর খোঁজ কেন চাই? আপুর যা বলার সে তো বলেই দিয়েছে। এই নাও, ইনি নিজের বোন খবরই রাখে না। আপনার বোন হঠাৎ বলেছে সে নাকি আহিরকে মারতে, মানে মেনে নিতে রাজি। সালমানের ফোন বেজে ওঠে। সালমান ফোনটা ধরে। আহির, বাকিটা তুই বল। আমার 3 নাম্বার গার্লফ্রেন্ড ফোন করেছে, তাও 2 দিন পর। বলেই সালমান
সেখান থেকে চলে যায়। নিশি সালমানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, সি, আচ্ছা আহির ভাই, উনি কি বলে গেলেন? আপু কি সত্যি এমন বলেছে? আহির একটু ভেবে বলল, আম্মু বলল উনি হ্যাঁ বলার পর নাকি এইসব কিছু ব্যবস্থা করা হয়েছে। আমি সেটা জানতেই ওনার সাথে দেখা করতে চাই। উনি কি সত্যি রাজি হয়েছেন? কিন্তু কেন? আর কোথায় উনি? তখনই অনন্যা বলল, আপুকে তো বাহিরে যেতে দেখলাম। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে মীর বাড়ির চারপাশে নেমে এসেছে। গাঢ় নীল আকাশে মিটিমিটি তারা ঝিকিমিকি করছে। বাহারি রঙের আলোয় আলোকিত চত্বরটি সুসজ্জিত করা হয়েছে ফুলের মালা, ঝাড়বাতি আর দৃষ্টিনন্দন সাজসজ্জায়। গেস্টরা একে একে আসতে শুরু করেছে, সবার মুখে আন্তরিক হাসি। মীর মহলের প্রশস্ত দরজার সামনে অতিথিদের উষ্ণতায় অভ্যর্থনা জানানো হচ্ছে সবাইকে। ভেতরে ঝলমল সাজের মাঝে অতিথিদের কোলাহল আর মৃদু হেসে আলাপের শব্দ ভেসে আসছে। মীর মহলে আলো ঝলমলে পরিবেশের মাঝেও একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ছে। বাড়ির সবার মুখ থেকে হাসি হারিয়ে গেছে, কপালে চিন্তার ভাঁজ। একটু আগেও যে অতিথিরা আসার এক উৎসব মুখর পরিবেশ ছিল, এখন সেখানে নীরবতা নেমে এসেছে। কারণ একটাই, নুহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। আরিফা বেগম কাজ রাগে গজগজ করছেন, এই মেয়ে আমাদের মান সম্মানের পেছনে কেন পড়েছে? সকালে পর্যন্ত না করেছিল, হঠাৎ করে রাজি হয়ে গেল, আর এখন ওধাও। এটা কি হলো? এখন কি হবে? বাহিরের সবাইকে মুখ দেখাবো কেমন করে? আফিয়া শান্তভাবে বললেন, শান্ত হও বৌমা, নোহা এমন কিছু করবে না যাতে আমাদের ছোট হতে হয়। আরিফা বিষণ্ণ হয়ে বলেন, আম্মা, আপনি এখনো এসব বলছেন? ঈশান উদ্বিগ্ন হয়ে আহিরের কাছে গিয়ে বলল, আমি জানতে পেরেছি নোহা কোথায়। আহির গম্ভীরভাবে বলল, চল, তবে এখন বাড়ির কাউকে কিছুই বলবি না। ঈশান এবং আহির একটি জায়গায় থামল, একটা অনাথ আশ্রম। আহির এবং ঈশান ভেতরে গিয়ে দেখলো নুহা একটা ঘরে সব বাচ্চাদের সাথে বসে গল্প করছে। আহিরকে দেখে নুহা এক মুহূর্ত থমকে গেল, যেন এটা সে কখনোই আশা করেনি। আহির সোজা নোহার কাছে গিয়ে বলল, নোহা, বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। নোহা কিছুটা অবাক হয়ে বলল, আপনি এখানে কি করছেন? আর আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি চলে যান। আহির শান্ত গলায় বলল, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ চলুন আমার সাথে। বাড়িতে অনেক মেহমান, আপনি না গেলে সমস্যা হয়ে যাবে। নুহা ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, আপনি নিয়ে এসেছেন ওনাকে? আদত আপনারা সবাই একই। যাই হোক, ফেরত যান, আমি কোথাও যাচ্ছি না। আহির দৃঢ়তার সঙ্গে বলল, আমাকে জোর করতে বাধ্য করছেন আপনি। বলেই আহির নোহার হাতটা ধরে এক প্রকার জোর করে নিয়ে আসতে লাগলো। নোহা হতভম্ব হয়ে বলল, আহির, এইসব কি করছেন আপনি? আপনার সাহস কি করে হয় এইসব করার? কে বলুন তো আপনি? আহির কোনো কথা বলল না। নোহাকে গাড়ির কাছে এনে, ঈশান, ওনাকে চুপচাপ গাড়িতে বসতে বল, না হলে আমাকেই কিছু করতে হবে। নোহা দৃঢ় কণ্ঠে রাগ মিশিয়ে বলল, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি এতটা জঘন্য আমি ভাবতেও পারিনি। ঈশান নরমভাবে বলল, নোহা প্লিজ, এখানে কোনো ঝামেলা করো না। প্লিজ নোহা, গাড়িতে ওঠো। নোহার মুখে তীব্র রাগের চিহ্ন, কিন্তু সে আর কিছুই বলল না। গাড়ির ভেতরে বসে একপাশে তাকিয়ে নিঃশব্দে গন্তব্যে পৌঁছালো। বাড়িতে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল। রাউফ মির রাগান্বিত স্বরে বলেন, কোথায় ছিলে তুমি? বিয়েতে রাজি হওয়ার পর এসবের কি মানে? ঈশান শান্তভাবে বলল, মামু, ও তো চলে এসেছে, এটা নিয়ে আর কথা বাড়াবেন না। আরিফা বেগম রাগী গলায় বলেন, চলে এসেছে? এসে উদ্ধার করেছে আমাদের? আমার না তোমার সাথে তর্ক করার সময় একদমই নেই। বাড়িতে অতিথি ভর্তি, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো। নুহা কিছু না বলে দ্রুত উপরে চলে গেল। তার মুখের অভিব্যক্তি কেমন যেন অপ্রকাশিত এক তিক্ততা ধারণ করেছিল। কিছুক্ষণের মধ্যে ওপর থেকে নুহার গলা শোনা গেল, আহির, একবার ওপরে আসুন, আপনার সাথে দরকারি কথা আছে।
ঘরে পা রাখতেই আহির এক মুহূর্তের জন্য উত্তর স্থির হয়ে গেল, চোখ আটকে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপর নোহা। লাল রঙের সূক্ষ্ম জরির কাজ করা শাড়িতে সে যেন অনন্যা, এক দীপ্তিতে উদ্ভাসিত। হালকা সাজ তার সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে। কেমন গাত্র বনে গহনার ক্ষীণ আভা মিশে এক মোহময় পরিবেশের সৃষ্টি করেছে। আহির কিছুক্ষণের জন্য যেন ভুলেই গেল শ্বাস নিতে। নোহা ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, অবশেষে আসলেন। নোহার কণ্ঠে আহির বাস্তবে ফিরে এলো। দ্রুত চোখ সরিয়ে নিয়ে খানিকটা স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনার পরিকল্পনা নষ্ট করার জন্য দুঃখিত। আপনার কথা মনে হয় না। আপনি ভুল করেছেন। আপনি ভালো করেই জানেন এতে আব্বুর মান সম্মানের ব্যাপার ছিল। আমি সেটা আরো একবার নষ্ট হতে দিতে পারি না, তাই এসব করেছি। নোহার দৃষ্টি মুহূর্তের জন্য তীক্ষ্ণ হয়ে উঠল। ধীর পায়ে এগিয়ে এসে বলল, ভুল? হ্যাঁ, একটা ভুল করেছি। অন্য কোথাও যাওয়ার কথা ভাবা উচিত ছিল। আমি ভেবেছিলাম এখানকার নাটক শেষ হলে ফিরে আসব, তাই বেশি দূরে যাইনি। তবে আপনি এমন কিছু করবেন তা আশা করিনি। যাক সে কথা, মূল বিষয়ে আসি। আমি নিচে যাব, সবার সঙ্গে দেখা করব। তবে আমার একটা শর্ত আছে। নোহা ধীরে ধীরে একটি কাগজ এগিয়ে দিল আহিরের দিকে, চোখে নির্লিপ্ত এক অভিব্যক্তি, যেন এই কাগজ শুধু একটা শর্ত নয়, বরং এক পাক্ষিক ঘোষণাপত্র। এগুলোই আমার শর্ত, বা হয়তো আপনার জন্য শাস্তি। তবে আপনি চাইলে শর্ত না মানতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। যদি শর্ত না মানেন, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। কেউ আমাকে আটকাতেও পারবে না। তবে এতে মনে হয় না আপনার আর আপনার বাবার খুব একটা লাভ হবে। এতগুলো অতিথির সামনে মান সম্মানের তো একটা ব্যাপার আছে, তাই না? আমিও চাই না এমন কিছু করতে, আর আপনাকেও মানতে পারবো না। তাই আমার কাছে এটা লাস্ট অপশন বলে মনে হলো। আহির কাগজটি হাতে নিল, ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটিয়ে কিছুক্ষণ চুপ থেকে অবশেষে শান্ত গলায় বলল, ঠিক আছে, আমি রাজি। নোহাকে ঘরে নিয়ে আসার পরপরই নিশি দ্রুত তার কাছে ছুটে এলো। তার চোখে বিভ্রান্তি আর বিস্ময়ের ছাপ স্পষ্ট। আপু, তুমি এসব কি করলে? সবার সামনে সবকিছু মেনে নিলে? তুমি আহির ভাইকে মেনে নিয়েছো, কিন্তু কেন? কি করছো কি তুমি এইসব? নোহা শান্ত চোখে নিশির দিকে তাকালো, যেন সে আগে থেকেই জানতো এমন প্রশ্ন আসবে। ধীর কিন্তু স্থির কণ্ঠে বলল, নিশি, আমি যা কিছু করেছি ভেবেই করেছি। তুই চিন্তা করিস না, এবার রাউফ মিরের জালে তাকেই ফাঁসাবো। নিশি বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে থাকলো। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চায়, কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে গলার আওয়াজ এলো, নোহা আপু, দরজা বন্ধ করেছো কেন? দরজা খোলো। নোহা আর এক মুহূর্ত থেমে নিশির দিকে তাকালো, তারপর ধীর পায়ে এগিয়ে দরজা খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকলো অনন্যা, ঈশান আর সালমান। তারা তিনজন দ্রুত দরজাটা আটক করে দাঁড়ালো। বাইরে থাকা আহির প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। নিশি হতবাক হয়ে বলল, এটা তোমরা কি করছো? অনন্যা হাসির সুরে বলল, আসলে আম্মু আর দাদি বলেছে আহির ভাই আজ থেকে এই ঘরে থাকবে। সালমান মুচকি হেসে যোগ করলো, আর যেহেতু এটা ওদের ফার্স্ট নাইট, তাই আমরা দরজাটা আটকালাম। নিশির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এক ঝটকায় সামনে এসে উত্তেজিত কণ্ঠে বলল, অনন্যা, এসব কি করছিস? আর আহির ভাই এখানে থাকবে মানে? তাহলে আমি কোথায় থাকবো? সালমান কৌশলী হাসি দিয়ে বলল, আপনি মরুভূমিতে যান, আর নয়তো বন জঙ্গলে চলে যান। নিশি চোখ কুঁচকে তীব্র কণ্ঠে বলল, বন জঙ্গলে যাব মানে? বন জঙ্গলে তো আপনার মতো বাদরেরা থাকে। সালমান অনায়াসে ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, সাপেরা কি জঙ্গলে থাকে না? নিশি ক্ষুব্ধ হয়ে বলল, আপনি আমাকে সাপ বললেন? কথায় কথায় না বুঝে ফোঁস করেন। সাপ বলবো না তো কি ব্যাঙ বলবো? সালমানের কথায় নিশির চোখ জ্বলে উঠল, আর আশেপাশের সবাই হাসিতে ফেটে পড়ল। ঈশান শান্ত গলায় বলল, থাম তোরা, যা করতে এসেছিস সেটা কর।
আর নিশি, তুই অনন্যার সাথে থাকবি। যদি সমস্যা হয় তাহলে কাল তোর জন্য আলাদা রুম রেডি করে দেব। আপাতত চুপ কর বোন। তারপর আহিরের দিকে তাকিয়ে বলো, আহির ভাই, টাকা বের করো। আহির ভুরু কুঁচকে তাকালো, যেন ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কোথায় গড়াচ্ছে। কিছুটা অবাক হয়েই বলল, তোরা তখন থেকে কি করছিস? আর এখন নিজের ভাইয়ের কাছ থেকে এইভাবে টাকা নিবি? সালমান অনায়াসে ভঙ্গিতে একেবারে কাঁধ ঝাঁকিয়ে বলল, তোর কাছ থেকে নেব না তো কি তোর বাপের কাছ থেকে নেব? তাছাড়া এমন করছিস কেন? আহির, 6 বছর পর বউ পেয়েছিস, সেই খুশিতে তোর আমাদের ধরে ধরে টাকা দেওয়া উচিত। সালমান এক ঝলক হাসি দিল, তারপর চোখ টিপে যোগ করলো, টাকা না দিলে কিন্তু ভেতরে ঢুকতে দিব না, ফাইনাল। ভাবি কিন্তু ঘরে আছে। এবার আবার বলিস না যে তুই যেতে চাস না। ঈশান খানিকটা চুপ থেকে বলল, হ্যাঁ আহির ভাই, এত বছর পর বিদেশ থেকে ফিরেছ, এইটুকু দাবি তো করতেই পারি। আর আগের বার আমরা এই সুযোগ পাইনি, কারণ তুমি তো। ঈশান অর্থপূর্ণ একটা বিরতি দিল, যেন ইঙ্গিতপূর্ণ কিছু বলেছে। তারপর গলায় সামান্য কৌতুকের সুর এনে বলল, এবার আর টাকা না নিয়ে তোমাকে বাসর ঘরে মানে নোহার কাছে যেতে দিচ্ছি না। আহির বিরক্ত চোখে তাকালো, তোরা দুজন কত লাগবে বল? অনন্যা তাড়াহুড়ো করেই বলল, 10,000 হলেই চলবে। আহির এক দৃষ্টিতে অনন্যার দিকে তাকালো, তারপর চোখ কুঁচকে বলল, অনন্যা, তুই 10,000 বানান করতে পারিস? ভাইয়া, দাও না, অনেক রাত হয়ে গেছে। আহির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন এই ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য নিজেকেই দোষারোপ করছে। খানিকটা বিরক্ত গলায় বলল, আমার কাছে একটা টাকাও নেই। গেস্ট রুমে ওয়ালেটটা আছে, সকালে নিয়ে নিস। সালমান সঙ্গে সঙ্গেই মাথা নাড়ালো, যেন এই সিদ্ধান্ত কিছুতেই মানবে না। না না, তা হবে না, এখনই লাগবে। তুই আমাদের সাথে চল। এত ডেসপারেট হচ্ছিস কেন ভাবির কাছে যাওয়ার জন্য? আহির এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বুঝতে পারলো এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। সামান্য হাসলো, তারপর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, চল। সালমান আর ঈশান খুশিতে একে অপরের দিকে তাকালো। অনন্যা হেসে হাততালি দিল। নিশি অসহায়ের মতো তাকিয়ে থাকলো। আহির ঘরের ভেতরে পা রাখতেই সালমান দরজাটা ঠেলে বন্ধ করে দিল, মুখে দুষ্টু হাসি, চোখে কৌতুকের ঝিলিক। অল দ্য বেস্ট। আহির খানিকটা অস্বস্তিতে দরজার দিকে একবার তাকালো, তারপর ধীর পায়ে সামনে এগিয়ে গেল। ঘর জুড়ে এক ধরনের চাপা নীরবতা, যেন বাতাসও নিঃশব্দে অপেক্ষা করছে। নুহা খাটে হেলান দিয়ে বসে আছে, হাতে ফোন, মনোযোগ তার স্ক্রিনে। আহির কয়েক কদম এগিয়ে এলে নুহা পাশে রাখা একটা বালিশ তুলে তার দিকে বাড়িয়ে দিয়ে নিস্পৃহ স্বরে বলল, দেখুন, এক ছাদের নিচে থাকতে হয়তো বাধ্য, কিন্তু এক বিছানায় আপনার সঙ্গে নো ওয়ে। আহির বালিশটা হাতে নিল, এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর মৃদু স্বরে ফিসফিস করলো, আমার বিছানা, আমার ঘর, আর আমাকেই বলে সর। নোহা ভুরু কুঁচকে তাকালো, কিছু কি বললেন? আহির একটু হেসে বালিশটা হাতে নিয়ে সোফার দিকে এগোলো। বসতে বসতে কেবল একবার পেছন ফিরে তাকালো, চোখে কেমন যেন এক গভীরতা খেলা করছিল। বলছিলাম, আপনাকে শাড়িতে অপূর্ব সুন্দর লাগে, আর একটা সুযোগ যখন পেয়েছি ভাবছি কাজে লাগাবো। নোহার হাত থমকে গেল, ফোনের স্ক্রিনে আরো মনোযোগ থাকলো না। অবাক হয়ে আহিরের দিকে তাকালো। সুযোগ বলতে এই লোক কি বোঝাতে চেয়েছে? পরের দিন সকালে নোহা ভার্সিটির জন্য প্রস্তুত হয়ে নিচে নামতেই আরিফা এক শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? নোহা পেছনে ফিরে তাকিয়ে ঠোঁটে এক মৃদু হাসি ফুটিয়ে বলল, আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন, আমি কোথায় যেতে পারি? আরিফা একটু কড়া গলায় উত্তর দিল, শুধু ভার্সিটিতে গেলেই হবে না, সংসারের দায়িত্বটাও তো নিতে হবে। নোহা কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, মানে? আরিফা তীক্ষ্ণ ভঙ্গিতে বলল, মানে রান্নাঘর থেকে শুরু করে এই বাড়ির সব দায়িত্ব তোমাকেই নিতে হবে, ছেলের বউকে সব বুঝিয়ে দিয়ে। আমি এবার এই সব কিছু থেকে মুক্ত হতে চাই। নোহা খানিকটা অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সিঁড়ি থেকে আহিরের গলা শোনা গেল,
আম্মু, আজকের মতো ওনাকে ছেড়ে দাও, ওনার পরীক্ষা আছে, আগে সেটা দিয়ে আসুক, তারপর তোমার পরীক্ষা দেবে, তাই না নোহা? নোহা একবার আহিরের দিকে তাকালো, তারপর একটুখানি বিরক্ত হয়ে আরিফার দিকে ফিরে বলল, এখনকার মতো আপনার কোনো কথা আমি শুনতে পারবো না, সরি, ফিরে এসে যা বলার বলবেন, আপনার যা ড্রামা করার করবেন। বলেই দ্রুত পা বাড়িয়ে সে সোজা বেরিয়ে গেল। আরিফা রাগে ফুঁসতে লাগলেন। আহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই এই মেয়েটার জন্য আমাকে চুপ করালি? দেখলি মেয়েটার ব্যবহার? গ্রীষ্মের দুপুর যেন এক অলিখিত নিস্তব্ধতার পটে আঁকা একটি ছবি। নিচতলা থেকে ভেসে আসা আরিফা বেগমের কণ্ঠস্বর নোহার কানে পৌঁছালে সে এক ঝটকায় থেমে গেল। বিরক্তির রেখা ফুটে উঠল তার মুখয়বে। ডাক উপেক্ষা করার ইচ্ছা থাকলেও বারবার সেই ডাক উপেক্ষা করা সম্ভব হলো না। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল সে। ডাইনিং টেবিলের চারপাশে সবাই ইতিমধ্যে বসে আছে। নোহাকে দেখেই আরিফা বেগম ধীরে বললেন, কখন থেকে ডাকছি? এসো, খাবার খেয়ে নাও। নোহা অনাগ্রহে সঙ্গেই উত্তর দিল, এত ডাকার কি ছিল, আমি তো আসতামই। তারপর টেবিলের দিকে এগিয়ে গিয়ে এক চুপচাপ চেয়ারে টেনে নিয়ে বসলো। আরিফা বেগম কিছুক্ষণ নীরবে বসে রইলেন, যেন মনে মনে ঠিক করছিলেন কিভাবে কথা বলবেন। তারপর ধীরে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, তবে শুধু খাওয়ার জন্য তোমাকে ডাকিনি, তোমার পরীক্ষা তো শেষ, তাই না? আমি আজকে আমার বোনের বাসায় যাচ্ছি, এখনই বের হব। তবে এবার এই সংসারের দায়িত্বটা তোমাকেই দিয়ে যাচ্ছি, দেখি কেমন সামলাও। আরিফা বেগম রমাকে ডাকলেন। রমা তৎক্ষণাৎই এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। রমা, আমি যে কয়দিন থাকি সেই কয়দিন এই বাড়ির দায়িত্ব নোহা আপামনির। রান্নাবান্না থেকে শুরু করে ঘরের অন্যান্য বিষয়ও তার কাছেই জিজ্ঞাসা করবে। রাতে কি রান্না হবে সেটাও আপামনির থেকেই জেনে নিও। আমি একটু পর বের হব। রমা মাথা নত করে সম্মান দিয়ে বলল, হ্যাঁ। আহির, তুই কবে ফিরছিস? শেহনাজ মীরের কথাটি কানে বাজতেই আহির থমকে দাঁড়ালো, ধীরে ধীরে পেছন ফিরে তাকালো, চোখ বিস্ময়ে সাপ। ফুপি, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আগেও কথা হয়েছে, আমি তো বলছিলাম। শেহনাজ মীর এবার সরাসরি আহিরের চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ তুই বলেছিস, তবুও আমি আবার বলছি, তুই ফিরে যা আহির। তুই কি দেখছিস না, তোর আসার পর থেকে বাড়িতে ঝামেলা বেড়েই গেছে। তোর বাবা মা পাগলের মতো ওই ছোট্ট একটা মেয়ের কাঁধে গোটা রাজ্যের দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে। ও কেন এইসব ঘর বাড়ি সামলাবে? ও তো কখনোই চায়নি তোর বউ হতে, তাও জোর জবরদস্তি করে তোর বাবা ওকে রীতিমতো বাধ্য করেছে। মেয়েটার জীবনের বাকিটুকু এখন শেষ হতে চলেছে, আর এই সব কিছুই কেবল তোর ফিরে আসার জন্যই হয়েছে। শেহনাজ মীর এক মুহূর্ত থমকালেন, তারপর গভীর শ্বাস নিয়ে বলেন, তুই তো আমাকে কথা দিয়েছিলি আহির, যে তুই আর কখনো ফিরবি না। তুই সব ভুলে গেছিস? কেন এসেছিস? আহির চোখ বন্ধ করে এক মুহূর্ত থেমে রইল, তারপর ধীর স্বরে বলল, ফুপি, আমার সব মনে আছে। আজ থেকে 6 বছর আগে যখন পুরো বাড়ির লোক আমার কথা শোনেননি, তখন একমাত্র আপনিই ছিলেন যিনি আমাকে বুঝিয়েছিলেন। আপনি আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, বিদেশ যেতে সাহায্য করেছিলেন। বিদেশে থাকাকালীনও আপনি সবসময় আমাকে সাহায্য করেছেন, আমার পড়াশোনার খরচ বহন করেছেন। এই সব কিছুর জন্য আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। একটু থেমে আহির আবারও বলল, কিন্তু আমি ইতালিতে থাকাকালীন প্রতিদিন আফসোস করেছি এটা ভেবে যে আমার আসা উচিত হয়নি। নিজের ঘর, নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে যে যন্ত্রণা অনুভব করেছি তা শুধু আমি জানি। অনেক চেষ্টা করেছি নিজেকে বুঝিয়ে নিতে, 6টা বছর পার করেছি এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরে আমার মনে হলো, নিজেকে জোর করে প্রিয় মানুষগুলোর থেকে সরিয়ে রাখার চেয়ে বাড়ি ফিরে সবার কাছে মাপ চেয়ে নেওয়া অনেক ভালো। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি শুধু আপনাকে এতটুকুই বলতে চাই, আমি জানি না কেন আমার ফিরে আসতে আপনি খুশি নন, তবে আমি সরি, বাট আমি ঠিক করেছি আমি আর ফিরে যাব না। এতক্ষণে ঠান্ডা স্বরে কথাগুলো বলা শেহনাজ মীরের কণ্ঠে এবার প্রচণ্ড রাগ ঝরে পড়ল। তোর যা ইচ্ছা,
তুই একদম তোর বাপের মতো হয়েছিস আহির, অকৃতজ্ঞ। বাবার মতোই সবার থেকে শুধু কেড়েই নিতে জানিস, অন্যদের কষ্ট দিতে জানিস। আহিরের মুখের দিকে আরো একবার না তাকিয়ে তিনি দ্রুত চলে গেলেন। আহির স্থির দাঁড়িয়ে রইল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে, অথচ তার মনে যেন এক ঝড় বইছে। আমি কেড়ে নিতে এসেছি? শেহনাজ মীরের কথাগুলো আহিরের মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন শব্দগুলো প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করছে। আহির স্থির দাঁড়িয়ে ছিল, মুখটা কঠিন, দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। শেহনাজ মীরের কথাগুলো এখনো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন প্রতিটি শব্দ বুকের গভীরে গেঁথে গেছে। ঠিক তখনই সালমান আর ঈশান এগিয়ে এলো। সালমান কৌতূহলী দৃষ্টিতে আহিরের মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর আবার কি হলো? ভাবি মেরেছে নাকি? সালমানের কথা শুনে ঈশান হেসে ফেলল, কিন্তু আহির কোনো প্রতিক্রিয়া দিল না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। একেবারে নির্লিপ্ত কণ্ঠে বলল, তোর ফালতু কথা বন্ধ কর, সামনে থেকে সর। এক পাশ দিয়ে বেরিয়ে যেতে চাইল সে, কিন্তু সালমান পথ আটকে দাঁড়ালো। শোন, তোকে একটা কথা বলার ছিল। ও আসতে চাইছে। ঈশান ভুরু কুঁচকে বলল, ওটা কে? ইরিনা। আহিরের চোখে এক মুহূর্তে বিস্ময় খেলে গেল, কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস ও হঠাৎ কেন যেন আসতে চাইছে। সালমান দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ভাই, তুই তো জানিস আমার মা বাংলাদেশি। বাবা কাজের সূত্রে বাংলাদেশে এসে মাকে বিয়ে করেছিলেন। যদিও আমার নানুর বাড়ি বাংলাদেশে, বিশেষ কারণে আমার জন্মের পর কখনো এখানে আসা হয়নি। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল দেশটা দেখার। অবশেষে তোকে দেখে আমিও চলে এলাম। ইরিনারও অবস্থা একই রকম। ওর নানুর বাড়ি এখানেই, তুই তো জানিস। তুই চলে এসেছিস, আমি এসেছি, তাই ও আসতে চাইছে। আহির নিস্পৃহ কণ্ঠে বলল, ওকে বল ও যেন এখানে না আসে, বলবি আমি বারণ করেছি। এই কথা বলে আহির দ্রুত চলে গেল, যেন এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চায় না। সালমান হতাশ মুখে ঈশানের দিকে তাকালো। আরে কিন্তু আহির, ও তো অলরেডি মনে হয় আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। নোহা সোফায় বসেছিল, তার চোখে স্পষ্ট অস্থিরতার রাগ, অথচ সে বাইরে থেকে সম্পূর্ণ শান্ত। রমা দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো, ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আপামনি, দুপুরে কি রান্না হবে? যদি বলেন। অনেক বেলা হয়ে গেছে, আপনি কি নিজে রান্না করবেন? নোহা তার দিকে তাকালো গভীর দৃষ্টিতে, কিছুক্ষণ নীরব রইল, তারপর ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি রান্না করতে পারি না। আপনিই রান্নাটা করে নিন। কি কি রান্না করা যায় একটু ভেবে বলুন তো। রমা কিছুক্ষণ চিন্তা করে বলল, আসলে আপামনি, ভাবি কইছে আহির বাবা অনেকদিন পর বাড়ি ফিরছে, তাই যেন ওনার পছন্দ মতো রান্না হয়। নোহার ঠোঁটে এক তীক্ষ্ণ বিদ্রূপের হাসি ফুটে উঠল, চোখের গভীরতা খেলা করলো এক ধরনের শীতল প্রতিশোধ স্পৃহা। ধীর দৃঢ় কণ্ঠে বলল, তাহলে একটা কাজ করুন, চিংড়ি মাছের মালাইকারি, লাউ দিয়ে চিংড়ি আর শাক দিয়ে চিংড়ি মাছের একটা ভাজি করেন। আজকেই আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছা করছে। সে কয়েকদিন ধরে লক্ষ্য করেছে আহির চিংড়ি মাছ পছন্দ করে না, এমনকি যতটা সম্ভব এড়িয়ে চলে। আজ নোহা ইচ্ছে করেই এইসব রান্নার আয়োজন করলো। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলা করছিল। রমা কিছুটা দ্বিধা নিয়েই বলল, কিন্তু আপামনি, আহির বাবার তো। কথাটা শেষ হওয়ার আগেই নোহা কঠিন দৃষ্টিতে তাকালো, গলায় একরকম অস্বাভাবিক শীতলতা এনে বলল, যা বলেছি তাই করুন। রমা আর কিছু বলার সাহস পেল না, শুধু নীরবে রান্নার কাজে লেগে গেল। নোহার নির্দেশ অমান্য করার সাধ্য তার ছিল না। প্রায় রাত 10টা। রাউফ মীর, শেহনাজ মীর, আফিয়া সবাই আগেই খেয়ে নিয়েছে। ঘর জুড়ে নেমে এসেছে এক গভীর নীরবতা। কিন্তু অন্যদিকে লুডো খেলায় মত্ত বাকিরা হেসে গল্পে জমিয়ে তুলেছে আড্ডার আসর। হঠাৎ নোহার ডাক আসতেই সবাই খাওয়ার টেবিলে এসে বসলো। গরম ধোয়া ওঠা খাবারের সুঘ্রাণে টেবিলটা ভরে উঠেছে। অনন্যা বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলল, আজকে রান্না কি তুমি করেছো নোহাপু? নোহা মাথা নাড়িয়ে বলল, না অনন্যা, তবে রান্নাগুলো আমার পছন্দই হয়েছে। আহির খাবারের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, সবই তো চিংড়ি মাছ। আচ্ছা নোহা, আর কিছু রান্না করেননি?
নোহা অবাক হওয়ার ভান করে হালকা হেসে বলল, কেন, আপনার পছন্দ হয়নি? আমি তো অনেক যত্ন করে রান্নাগুলো করিয়েছি। সালমান খেতে খেতে বলল, ভাবি, রান্নাটা দারুণ হয়েছে। কি রে আহির, ভাবি এত ভালোবেসে রান্না করেছে আর তুই অন্য কিছু খুঁজছিস? আহির মুচকি হেসে বলল, তোর ভাবি যদি সত্যি ভালোবেসে করে থাকে তাহলে আমারও কবুল। এরপর এক টুকরো চিংড়ি মুখে দিয়ে বলল, আসলেই মজা হয়েছে তো। নোহা খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, তাহলে আর একটা দিই। আহির মুচকি হেসে বলল, দিন। সালমান সামনে বসা নিশির দিকে তাকিয়ে কৌতুক ভরা গলায় বলল, নিশি, আমাকে আর একটা দিন তো। নিশি স্বাভাবিক ভঙ্গিতে বলল, নিজেই নিয়ে খান। আপনি এত হিংসুটে কেন বলুন তো? অনন্যা হেসে সালমানের প্লেটে একটা চিংড়ি রেখে দিল। এবার ঠিক আছে? সালমান মুচকি হেসে বলল, ধন্যবাদ অরণ্যা। অনন্যা ভুরু কুঁচকে বলল, কি? ঈশান খানিকটা বিরক্ত হয়েই বলে উঠল, সালমান ও অনন্যা। টেবিলের চারপাশে হাসির রোল পড়ে উঠল। নোহা একটু অবাক হলো বটে, আহির এত সহজে সব মেনে নিল। নোহা ভেবেছিল আহির চিংড়ি মাছ পছন্দ করে না, তবে আহির দিব্যি হাসি মুখেই খাচ্ছে। আহির দ্রুত ঘরে ঢুকল। তার চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট, নিঃশ্বাসে অজানা এক অস্থিরতা। ব্যাগের ভেতর হাত চালিয়ে কি যেন খুঁজতে লাগলো। হাতের আঙ্গুল কাঁপছিল, প্রতিবারই খালি হাতে বেরিয়ে আসছিল, যেন প্রয়োজনীয় জিনিসটি কোথাও হারিয়ে গেছে। হঠাৎ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেল, নাই, নেই। তারপর যেন সব বদলে যেতে লাগলো। প্রথমে সামান্য চুলকানি, তারপর মুহূর্তের মধ্যে তীব্র হয়ে উঠল অনুভূতিটা। গলা শুকিয়ে আসতে লাগলো, যেন কেউ এক মুঠো বালু ঢেলে দিয়েছে কণ্ঠনালীতে। নিঃশ্বাস নিতে গিয়ে বাধা পেল। বুকের ভেতর অজানা এক চাপ যেন সমস্ত শরীরকে সংকুচিত করে ফেলেছে। চারপাশের আলো যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, কেমন দুলে উঠছে তার সামনে। আহির অসহায়ের মতো হাত বাড়ালো, শক্ত করে খাটের প্রান্ত ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু শরীর যেন আর তাকে সহায়তা করছিল না। আঙ্গুলের মধ্যে এক বিন্দুও শক্তি নেই। একে একে যেন সব অনুভূতি মুছে যেতে লাগলো। তার শ্বাস বন্ধ হয়ে আসছে, অদ্ভুত এক ভারিতা গলায় আটকে গেছে। বুকের ভেতর যেন জড়িয়ে আসছে ধাতব শেকলে। শরীরের প্রতিটি কোষ বিদ্রোহ করে চলেছে, কিন্তু সে যেন কিছুই করতে পারছে না। এক সময় সমস্ত প্রতিরোধ শক্তি হারিয়ে গিয়ে সে নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। চোখের পাতা কেঁপে উঠল, একবার দুবার, তারপর ধীরে ধীরে নামতে লাগলো অন্ধকারের পর্দা। নোহা ঘরে ঢুকতেই থমকে গেল, ভুরু কুঁচকে তাকালো খাটের দিকে। আহির কেন ওভাবে শুয়ে আছে? আর খাটেই বা কেন শুয়ে আছে? এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে মাথা নাড়িয়ে নিজেকেই বোঝানোর চেষ্টা করলো, একটু ভালো করে কথা বলেছি বলে। কি ভেবে নিয়েছে এই লোক? আহির, এই আহির, কি করছেন কি আপনি? এখানে কেন শুয়ে আছেন? উঠুন বলছি। কোনো সাড়া নেই। নোহার বিরক্তি এবার অস্বস্তিতে বদলে গেল। একটু ঝুঁকে আহিরের মুখে ভালো করে তাকালো। স্বাভাবিকের তুলনায় যেন একটু ফ্যাকাশে লাগছে। ঠোঁটের কোণে হালকা নীলচে আভা। বুকের ভেতর শঙ্কার ঢেউ উঠতেই সে ভয় মেশানো গলায় আবারও ডাকলো, আহির, শুনতে পাচ্ছেন? কি, কি হয়েছে আপনার? আহিরের নিথর দেহ কোনো প্রতিক্রিয়া দেখালো না। এক ঝটকায় ভয় চেপে ধরল নোহাকে। দেরি না করে ছুটে গেল পাশের ঘরে, রাউফ মীরকে ডেকে নিয়ে আসলো। রাউফ দ্রুত ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। আহিরের নিস্তেজ শরীর দেখে চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠল। মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে কাঁধ ধরে নাড়িয়ে ডাকলো, আহির, আহির, কি হয়েছে তোমার? কোনো উত্তর নেই। রাউফ এবার নোহার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, আহির কি চিংড়ি মাছ খেয়েছিল? নোহা হতভম্ব হয়ে মাথা নাড়ালো। হ্যাঁ। রাউফ হঠাৎ ফুঁসে উঠল, ওকে চিংড়ি মাছ কেন দিয়েছ? আহিরের ভয়ঙ্কর অ্যালার্জি আছে চিংড়িতে, তুমি কেন ওকে এটা দিলে? রাউফ দেরি না করে দ্রুত আহিরের মুখের কাছে ঝুঁকে আবারও ডাকলো, আহির, চোখ খোলো। আব্বা, শুনতে পাচ্ছ? সাড়া না পেয়ে তার মুখে ভয় ফুটে উঠল। দ্রুত করে বলল, নোহা, ঈশানকে বলো এক্ষুনি গাড়ি বের করতে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রথমে আলো ফুটতেই শহরের আকাশটা
যেন নীলচে আলোয় রাঙিয়ে গেল। রাতের ঘন অন্ধকার বিদায় নিয়ে নতুন দিনের সূর্য তার কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, যেন অন্ধকার পেরিয়ে নতুন কিছু শুরু করার আহ্বান জানাচ্ছে। কিন্তু ঘরের ভেতরের পরিবেশ ঠিক তেমন ছিল না। যেখানে ছিল এক অদ্ভুত ভারিতা, এক চাপা শ্বাসরোধী পরিবেশ। বিছানার উপরে নিস্তেজ আহির শুয়ে আছে। কিছুক্ষণ আগেই তাকে হাসপাতাল থেকে আনা হয়েছে। শরীরটা নিথর, মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ম্লান হয়ে গেছে। গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। নোহা ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করল। তার দৃষ্টিটা আহিরের ওপর স্থির হয়ে রইল কিছুক্ষণ। মনে মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল তার ভেতর। সে কি জানতো এতটুকু ঘটনা এমন ভয়ানক পরিণতি ডেকে আনবে? তবুও তার মনে তীব্র রাগ জন্মেছিল আহিরের প্রতি। যদি ওনার এতই সমস্যা ছিল, তাহলে খাওয়ার দরকার কি ছিল? সে জানতো না, কিন্তু আহির তো জানতো। নিজের জীবন নিয়ে এতটা খেলতে কেউ পারে? এমন ভাবনার মাঝেই ঘরে প্রবেশ করলো আরিফা বেগম। আরিফার চোখে গভীর উদ্বেগ, মুখে ক্লান্তির ছাপ। ধীরে ধীরে আহিরের পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলেন। আহিরের অচেতন নিঃশেষ শব্দ শুনে যেন আরো ভারী হয়ে উঠল তার বুক। এরপর আচানক নোহার দিকে তাকিয়ে তার হাত ধরে বললেন, চলো আমার সঙ্গে। কণ্ঠস্বরে কোনো কঠোরতা ছিল না, কিন্তু ছিল দৃঢ়তা। নোহা কিছু বলার সুযোগ পেল না। আরিফা বেগম তাকে প্রায় টেনে নিয়ে এলেন নিচে। ড্রয়িং রুমে বসেছিলেন রাউফ মীর, শেহনাজ মীর আর আফিয়া বেগম। তাদের চোখে মুখে এক প্রকার সংখ্যা আর ক্ষোভের ছায়া। নোহাকে দাঁড় করিয়ে আফিয়া বেগম বলতে শুরু করলেন, তুমি এতটা নিচে নামতে পারলে কিভাবে, হ্যাঁ? আমি মানলাম তুমি আহিরকে স্বামী বলে মানতে চাও না, হয়তো তুমি ওকে ঘৃণা করো, কিন্তু তাই বলে ওকে মেরে ফেলতে চাইবে? এত বড় সাহস হলো কিভাবে? ওর থেকে মুক্তি চাও, তুমি সেটা বুঝলাম, তাই বলে এই পথটাই বেছে নিলে? কেন করেছো এইসব? শেহনাজ মীর তাড়াতাড়ি এগিয়ে এসে আরিফার হাত থেকে নোহাকে ছাড়িয়ে নিয়ে বলেন, আহ ভাবি, আপনি কি করছেন? নোহা কি জেনে বুঝে এমন কাজ করতে পারে? আরিফার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল, যেন কোনো যুক্তিই তাকে শান্ত করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ধরলাম সে ইচ্ছে করে করেনি, কিন্তু তাতেও তো দায়িত্বহীনতা কমে না। তুমি জানো আজকে আহিরের প্রাণ চলে যেতে পারত। তারপর তিনি গম্ভীর কণ্ঠে রমাকে ডাকলেন, রমা, বলো তো কাল রাতে কি কি রান্না করা হয়েছিল? রমা মাথা নিচু করে আস্তে আস্তে বলল, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি দিয়ে লাউ, আর শাক দিয়ে চিংড়ি। আরিফার চোখ যেন আরো জ্বলজ্বল করে উঠল। বাহ, সব কিছুতেই চিংড়ি! আর এই রান্নাগুলো নিশ্চয়ই তোমার আপামনি করিয়েছে। তুমি তো জানো আহিরের অ্যালার্জির কথা, আমি কি তোমাকে প্রথম দিন বলিনি? তাহলে কেন বলনি তোমার আপামনিকে? কেন ওকে খেতে দিয়েছ? রমা আমতা আমতা করে বলল, ও আসলে আমি। নোহা তাকে থামিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমি জেনে শুনে এইসব রান্না করিয়েছি। রমা আন্টি আমায় সাবধান করেছিল, কিন্তু আমি শুনিনি। শুধু আপনার ছেলে নয়, আপনাদের সবার জীবন থেকেই মুক্তি চাই আমি। তবে যদি আমি কখনো আপনার ছেলেকে মারতে চাই, তাহলে চিংড়ি মাছ নয়, সোজা বিষ দেব, বুঝেছেন? কথাগুলো শেষ করে নোহা আর এক মুহূর্তও দাঁড়ালো না। সোজা ঘুরে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। শেষ কথাগুলো যেন বিদ্যুতের মতো ছড়িয়ে গেল ঘরে বাতাসের মতো। চারপাশে মুহূর্তে ভারী হয়ে উঠল। কেউ কথা বলতে পারছিল না। আরিফা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, শুনলেন, শুনলেন এই মেয়ের কথা? আর আপনারা চাইছেন আহির আর এর সংসার করুক? এই মেয়ে সংসার করবে যে নিজের স্বামীকেই মারার পরিকল্পনা করে? তিনি রাউফ মীরের দিকে তাকিয়ে আরো কঠিন স্বরে বলেন, আমি বলে দিলাম, এই মেয়ের জন্য যদি আমার আহিরের আর কোনো ক্ষতি হয়, তাহলে সেই দিন হয়তো এই বাড়িতে থাকবে ও, নয়তো আমি।